জুলাইয়ের উত্তাল দিনে যখন রাজপথ ভিজেছিল রক্তে, তখন বাতাসে বারুদের গন্ধের সাথে মিশেছিল লাখো তরুণের মুক্তির গান। সে সময় দেশের মাটিতে রুদ্ধ হয়ে যায় তথ্য প্রবাহের পথ, আর তখনই অদম্য আলোকবর্তিকা হয়ে ওঠে বিশ্ব গণমাধ্যম। রাষ্ট্রীয় দমন পীড়নে শত শত মায়ের আর্তনাদ তখন শুধু দেশের সীমানায় বন্দী থাকেনি, তা ধ্বনিত হয় নিউ ইয়র্ক থেকে লন্ডন, বার্লিন থেকে টোকিও, বিশ্বের প্রান্তে প্রান্তে। কেমন ছিল জুলাই আন্দোলনে বিদেশি গণমাধ্যমের উপস্থিতি? সেই প্রশ্নের উত্তর জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। অন্ধকার যখন গ্রাস করতে চায় সত্যের আলো, সাংবাদিকতা তখন হয়ে ওঠে এক জ্বলন্ত মশাল। ক্ষমতা যখন দম্ভ দেখায়, সত্য তখন নিজেই পথ খুঁজে নেয়। এমনটাই ঘটেছিল 2024 সালের জুলাই মাসে। 8 people have been killed and dozens wounded in Bangladesh. সেই উত্তাল সময়ে চাপ আর ভয়, এই দুইয়ের বেড়াজালে স্থানীয় গণমাধ্যম যখন কিছুটা স্থবির, তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো হয়ে ওঠে বাংলাদেশের কোটি মানুষের কণ্ঠস্বর। রাজপথের প্রতিটি ফোঁটা রক্ত আর প্রতিটি তাজা প্রাণের হিসাব তারা তুলে ধরে বিশ্ব দরবারে, জাগ্রত করে বিশ্ব বিবেককে। The aunt of 16-year-old Imam Hussain, who succumbed to gunshot injuries. কিছুটা বাড়তি স্বাধীনতা উপভোগ করতাম, কারণ ল এজেন্সি, ল এনফোর্সমেন্ট এজেন্সি বা ইন্টেলিজেন্স সবার মধ্যেই একটা জিনিস কাজ করতো যে তারা যদি আমাদেরকে ডিস্টার্ব করতো, এটার একটা ডিফারেন্ট পুশব্যাক আসে। সাংবাদিক কিন্তু কোনো ভূমিকা পালনের জন্য কাজ করেন না, সাংবাদিক কাজ করেন হচ্ছে সংবাদ সংগ্রহের জন্য। তো ঠিক একইভাবে আমরা কিন্তু সেই ফ্যাকচুয়াল নিউজটাই অনলি তুলে ধরেছি। তবে তাদের এই পথ চলা মোটেও মসৃণ ছিল না। ইন্টারনেট বিচ্ছিন্ন করে যখন অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল পুরো জাতিকে, তখনও তারা দমে যাননি। বিকল্প পথে তারা সংবাদ পৌঁছে দিয়েছেন বিশ্ববাসীর কাছে, যা সাংবাদিকতার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। যে আন্দোলনের এক পর্যায়ে এসে সরকার আন্দোলনকে দমানোর জন্য ইন্টারনেট বন্ধ করে দিল, এবং এই ইন্টারনেট বন্ধ করাটা ইন্টারন্যাশনাল মিডিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, কারণ আমি তো তখন নিউজ পাঠাতে পারছিলাম না। তা আমাদেরকে মোস্টলি নির্ভর করতে হতো টেলিফোনের উপরে। আমরা যারা এখানে কাজ করতাম, আমরা আমাদের বাইরের কলিগদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতাম, তাদেরকে ব্রিফিং দিয়ে দিতাম যে এই হচ্ছে, তারা সেটা লিখে নিত। এজেন্স ফ্রান্স প্রেস বা এএফপি বার্তা সংস্থার যে অফিসটা ছিল, তাদের একটা স্যাটেলাইট ইন্টারনেট কানেকশন ছিল সেই সময়, যে আমরা তাদের ইন্টারনেট ব্যবহার করে, তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ব্যবহার করে আমরা আমাদের যারা যেসব ডেস্ক আছেন বিভিন্ন দেশে, আমাদের রয়টার্সের ডেস্ক আছে লন্ডনে, আপনি জানেন, এইসব জায়গায় আমরা আমাদের সংবাদগুলো পাঠাতে সক্ষম হই, এবং এভাবে করে আমরা সংবাদগুলো পাঠাই। কলম ও ক্যামেরা যে তরবারির চেয়েও শক্তিশালী, জুলাই তা নতুন করে প্রমাণিত হয়েছে। আর তা সম্ভব হয়েছে বিবিসি, আল জাজিরা, রয়টার্স কিংবা ডয়েচ এভেলের মতো গণমাধ্যমগুলোর সাহসী ভূমিকার কারণে। তাদের সংবাদ প্রচারিত না হলে বিশ্ব হয়তো জানতেই পারত না বাংলাদেশের ভিতরে তখন কত বড় ঝড় বইছিল। আমি একটা মোবাইলে ভিডিও করছিলাম, কিছু মেডিকেল কলেজের শিক্ষার্থী তারা রাস্তায় নেমেছিল, তাদেরকে তাড়া করছিল অস্ত্র হাতে ছাত্রলীগের নেতাকর্মীরা, এবং এক পর্যায়ে আমি সেই মোবাইলটাকে ছাত্রলীগের নেতাকর্মীদের দিকে তাক করাচ্ছিলাম বা ওইদিকে তাদের ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম। তখন ওরা রাস্তার পাশে যে ভ্যানে ডাব বিক্রি করে, কি দুটা ডাব নিয়ে আমার দিকে ছুঁড়ে মেরেছিল। তো ওইটা যদি আমি এখনও ভাবি যে ওইটা যদি আমার সামনে দিয়ে না চলে এসে আমার মাথায় এসে লাগতো, তাহলে হয়তো তখন অনেক কিছুই ঘটে যেতে পারতো। এক রাত আমার গেছে যে বাসায় অনেক পুলিশ ছিল, মানে ঠিক আমার বাসায় ঢুকেনি, কিন্তু উপরে নিচে তারা এক ধরনের ভয়ের আবহ তৈরি করা, একটা প্রেশারের মধ্যে রাখা, এই জিনিসটার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। তারপরের দিন থেকে আমি অন্য জায়গায় চলে যাই। আমি আমার বাসায় প্রায় 3 তারিখ পর্যন্ত আমি আর আমার বাসায় ছিলাম না। এইরকম পরিস্থিতি তো আসলে সত্যি কথা বলতে আমরা এটা ট্রেনিং হয়তো পেয়েছি, প্রশিক্ষণ পেয়েছি কীভাবে এগুলো থেকে উত্তরণ করা যায়, কিন্তু সামনাসামনি মুখোমুখি এই পরিস্থিতি কখনো পড়িনি আগে, এটা আমাদের জন্য নতুন ছিল। সাংবাদিকতা মানেই সময়ের সাক্ষী হওয়া। এই জুলাই বিশ্ব গণমাধ্যমের ভূমিকা আমাদের নতুন করে শিখিয়েছে সত্যের কোনো ভৌগোলিক সীমানা নেই, আর সত্যকে কখনো ধামাচাপা দিয়েও রাখা যায় না। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।